জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। অবৈধভাবে ক্ষমতা দখল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলার সঠিক রায় হলে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ভারতে বসে হাসিনার রাজনৈতিক কার্যক্রম যা জানালেন বিক্রম মিশ্রি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। তো জানিয়ে দেব বাংলাদেশে প্রতিরোধের পথে হাসিনার আওয়ামী লীগ বিএনপির সঙ্গে সংঘর্ষ উত্তাল ফরিদপুর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব মারা গেছেন ওবায়দুল কাদের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেন রাব্বি আলম। মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি। গত 24শে নভেম্বর রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে মামলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাব্বি আলম সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। সংবাদ সম্মেলনে রাব্বি আলম জানান, গত 28শে সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানের আদালতে। প্রায় 4 সপ্তাহ পরে গত 20শে নভেম্বর উক্ত মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়। মামলাটির বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে গত 24শে সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখেই বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার 3 সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন। এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন বলে অভিযোগ করেন তিনি। অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেন। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন, এই মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব। এই মামলায় আরও 2 জন বাদী হলেন তার বড় ভাই শেরে রাসু আলম ও ছোট ভাই মোহাম্মদ রিজভী আলম। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে অনেকগুলো মামলা রয়েছে, তার মধ্যে একটি মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। একজন দণ্ডিত আসামি কী করে দেশ পরিচালনার দায়িত্ব পান, প্রশ্ন তোলেন তিনি। প্রধান উপদেষ্টার নামে মামলা দায়েরের পর রাব্বি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতির পদ প্রদানের ঘোষণা দেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একদল সাধারণ শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার শতাধিক সাধারণ শিক্ষার্থী নিজেদের ফেসবুকে সমন্বয় কমিটিকে ফ্যাসিস্ট ও স্বার্থান্বেষী উল্লেখ করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করে। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত হিসাবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আশরাফুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার অনুষ্ঠিত ডিন কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠন এবং কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কোনো ধরনের রাজনৈতিক সংগঠন ও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে কয়েকদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণা, উপাচার্যের পদত্যাগ সহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিল। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিন কাউন্সিলের জরুরি সভা থেকে রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, 4 আগস্ট বিশ্ববিদ্যালয়ে 8 সদস্য বিশিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। তবে সাধারণ শিক্ষার্থীরা তখন থেকেই এই কমিটিকে অবাঞ্ছিত বলে অভিহিত করেছেন। এই কমিটির সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই বলেও তখন শিক্ষার্থীরা অভিযোগ করেন। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে 4th বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র সোহেল আহমেদ বলেন, আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে কোনো সমন্বয়কের কার্যক্রম দেখা যায়নি। এখন ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ বাস্তবায়নে ওই কমিটি তৎপর হয়েছে। এ অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা ওই স্বঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে সমর্থন করে না মোদী সরকার। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে সাম্প্রতিক ঢাকা সফরের বিস্তারিত তুলে ধরার সময় তিনি এ মন্তব্য করেন। দ্য হিন্দু, ইন্দো এশীয় নিউজ সার্ভিস সহ ভারতের একাধিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফর থেকে ফেরার দুদিন পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। বুধবার নয়াদিল্লির সংসদ ভবনে অ্যানেক্স বিল্ডিংয়ে 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা ব্রিফে দেশটির 21 থেকে 22 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে তার রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের মতো বিষয় উঠে আসে। এ বিষয়ে স্থায়ী কমিটিকে বিক্রম মিশ্রি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়ে সম্পর্ক বিবেচনা করে ভারত। তিনি আরও বলেন, শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে তার বক্তব্য বা মন্তব্য প্রচারের জন্য ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করছেন। ভারতের ভূখণ্ডে বসে তার অর্থাৎ শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেননি। তৃতীয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়াতে ভারতের ঐতিহ্যগত প্রথার অংশ। শেখ হাসিনাকে নিয়ে বিক্রম মিশ্রের এ বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে জানায় দ্য হিন্দু, কারণ গত কয়েকদিনে ভারতে বসে শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বেশ কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন। তার এমন রাজনৈতিক কার্যক্রম ভালোভাবে নেয়নি বাংলাদেশ সরকার। কমিটিকে পররাষ্ট্র সচিব জানান, সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্ষমতা হারানোর 4 মাস পরে অবশেষে প্রতিরোধের রাজনীতির রাস্তা ধরল শেখ হাসিনার আওয়ামী লীগ। বুধবার ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় খালেদা জিয়ার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ সমর্থকেরা। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, কাইচাল ইউনিয়ন এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে 30টিরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান। কাইচাল ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়া এবং উপজেলা কৃষক লীগের সভাপতি তথা আওয়ামী লীগের স্থানীয় নেতা জিন্না সর্দার দুই গোষ্ঠীকে নেতৃত্ব দিয়েছেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গত 5 আগস্ট জনবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। তারপর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন। বিএনপি, জামায়াতে ইসলামী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের একাংশের আক্রমণে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর সমর্থকদের মৃত্যু হয়েছে সেদেশে। পাশাপাশি
অন্তর্বর্তী সরকারের পুলিশ হাসিনার দলের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বলে অভিযোগ। নিষিদ্ধ হয়েছে দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের জেলা গোপালগঞ্জ সহ কয়েকটি এলাকায় জমায়েত প্রতিবাদ করলেও এই প্রথম রাস্তায় নেমে প্রতিরোধের পথে হাঁটল হাসিনার দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর তিনি মারা গেছেন। তবে বিষয়টি সত্য নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার। টিকটকে প্রচারিত ওবায়দুল কাদের মারা গেছে শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর মারা গেছেন তিনি। ওই ভিডিওটি প্রায় ৮ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ৭,০০০-এরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে ১০১টি মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা যাননি, বরং ২০২১ সালে তার অসুস্থতার ঘটনার পুরনো একটি ভিডিওতে উক্ত দাবি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।